আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি ওপেন কোর্স কেমিস্ট্রি এর আরও একটি পর্বে। আজকে আমরা চ্যাপ্টার 3 এর লেকচার 20 দেখব। তো তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, ওয়েলকাম টু দ্য কিং অফ গজামুল্লাহ। তো আজকে আমাদের গজামুল্লাহকে স্মরণ করে আমাদের আজকের সেই জব্বর লাইভ ক্লাসটা শুরু হবে। ওপেন কোর্স কেমিস্ট্রি বাংলাদেশের একমাত্র কোর্স যেখানে কেমিস্ট্রি ফার্স্ট পেপার পুরোটাই কি করা হবে, ফ্রিতে পড়ানো হবে। এবং সেই ধারাবাহিকতায় আজকেও ফ্রিতে আরও একটি টপিক আমরা তোমাদেরকে শেষ করিয়ে দিব। নাম কি? মামা মামির কাহিনী দিয়ে হাইড্রোজেন বন্ড। তোমরা যারা লাইভ ক্লাসে আসা শুরু করেছ, আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহ বলিয়া লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। এটা তোমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, কারণ তোমার বদলতে তোমার ফ্রেন্ডরা যদি ক্লাস করতে না পারে তাহলে তো সমস্যা। ওকে, আজকে ওপেন কোর্স কেমিস্ট্রির লেকচার কত? ওপেন কোর্স কেমিস্ট্রির লেকচার 20, চ্যাপ্টার 3 এর লেকচার 20। খুব ইম্পর্টেন্ট, চ্যাপ্টার 3 এর লেকচার 20 খুব দ্রুত। আজকে লাইভ ক্লাসে তোমরা যারা লাইভ ক্লাসে চলে এসেছো, খুব দ্রুত আজকের লাইভ ক্লাসটা সারা বাংলাদেশে ছড়িয়ে দাও। আমি আবার বলছি, যারা লাইভ ক্লাসে চলে এসেছো, যত ফেসবুক গ্রুপ আছে সব জায়গায় শেয়ার করতে থাকো। শেয়ার বাটনে হাত রেখে শেয়ার করতে থাকো, শেয়ার করতে থাকো, শেয়ার করতে থাকো। শেয়ার বাটনে হাত রেখে শেয়ার করতে থাকো, শেয়ার করতে থাকো, শেয়ার করতে থাকো। সারা বাংলাদেশে ওপেন কোর্স কেমিস্ট্রি ছড়িয়ে দাও। কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফুল ফ্রি কোর্স, যেখানে কেমিস্ট্রি বেসিক দিয়ে পড়ানো হয়, রাইট? একেবারে ফুল বেসিকের উপর খেলা চলবে। আজকে আমরা যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, মামা মামির কাহিনী দিয়ে। কি দিয়ে? মামা উইথ মামি, মামা উইথ মামি। ঠিক আছে, মামা উইথ মামি দিয়ে আজকে তোমাদেরকে পড়াবো হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড চমৎকারভাবে মোটামুটি পড়ানো হবে মামা মামির কাহিনী দিয়ে। কিন্তু চমৎকার ক্লাসটা করার জন্য চমৎকারভাবে শেয়ার করতে হবে, তোমাদেরকে মেনশন করতে হবে, তোমাদেরকে ছড়িয়ে দিতে হবে 56,000 বর্গ মাইল। তোমরা যারা লাইভ ক্লাসে এসেছো, হাত চলে যাবে শেয়ার বাটনে, চলে যাবে যতগুলো ফেসবুক গ্রুপ আছে ওইসব গ্রুপে। আজকের লাইভ ক্লাসের লিঙ্কটা কপি করে ঢুকে পড়বো মেসেঞ্জারে, একেবারে হামলা চালাবো সকল মেসেঞ্জার গ্রুপগুলোতে। অতঃপর ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে খেলা আমরা কি করব? গরম করব, খেলা হবে। ওকে, তাহলে মামার সাথে মামির খেলা দেখতে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। হাইড্রোজেন বন্ড, মামার সাথে মামির খেলা, মামার সাথে মামা উইথ মামির খেলা। খেলাধুলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক আছে? খেলাধুলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সো তোমরা যারা লাইভ ক্লাসে চলে এসেছো, আজকে লাইভ ক্লাসটা একটু মজা বেশি হবে, তাই একটু কি করতে হবে? শেয়ার করতে হবে, মেনশন করতে হবে, ফ্রেন্ডকে জানিয়ে দিতে হবে, এ দোস্ত আয়, কই তুই আসস না কেন, তাড়াতাড়ি আয়। মেনশন করতে থাকো আমাদের কমেন্ট বক্সে, শেয়ার করতে থাকো ফেসবুক গ্রুপে। এবং আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা নিয়ে যত মেসেঞ্জার গ্রুপ আছে, যত মেসেঞ্জার গ্রুপে তুমি জয়েন হয়েছিলে কোনো এককালে, ওইসব মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। তোমাদের স্কুলের কলেজের ফ্রেন্ড সার্কেলের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। তোমাদের স্কুলের কলেজের ফ্রেন্ড সার্কেলের মেসেঞ্জার গ্রুপে আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও। তোমাদের বিভিন্ন স্যারদের গ্রুপে লাইভ ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও, যাতে করে সবাই লাইভ ক্লাসের লিঙ্কটা পেয়ে চলে আসে মামা মামি খেলা লাইভে দেখার জন্য। হাইড্রোজেন বন্ড মানি মামা উইথ মামির খেলা। ওকে, আচ্ছা, এখনও যারা শেয়ার বাটনে হাত রাখো না, একটু দ্রুত শেয়ার করতে হবে যাতে সবাই চলে আসতে পারে। সবাই চলে আসলেই শুরু করে দিব। শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করতে থাকো আজকের লাইভ ক্লাসটা, জব্বর লাইভ ক্লাস। মেনশন করতে থাকো ফ্রেন্ডদেরকে। এখন অনেকেই মেনশন করছো না, মেনশন করো। ওকে, ঠিক আছে, আমরা শুরু করে দিচ্ছি। ওপেন কোর্স কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফুল ফ্রি কোর্সের চ্যাপ্টার 3 মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এই যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টার 3 এর 20 নাম্বার লেকচারে আমরা তোমাদেরকে আজকে কি কি পড়াবো সেটা একটু বলছি। আজকে কি কি পড়াবো? হাইড্রোজেন বন্ড পড়াবো। তার আগে একটু কথা বলে নিই, মামা উইথ মামির খেলা দিয়ে হাইড্রোজেন বন্ড পড়ানোর আগে আসো। রাসায়নিক বন্ধন কি? বন্ধন, রাসায়নিক বন্ধন। আশা করি তোমরা অনেকেই শেয়ার করেছো, মেনশন করেছো। অতঃপর আমরা লাইভ ক্লাসটা শুরু করতে পারি। খুব জব্বর লাইভ ক্লাস। তোমরা এখনও যারা শেয়ার করো নাই, কাইন্ডলি আজকের লাইভ ক্লাসটা সব গ্রুপে শেয়ার করে দাও। জব্বর লাইভ ক্লাস। পাশাপাশি ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো বেশি করে। শেয়ার সবচেয়ে বেশি হবে, মেনশন সবচেয়ে বেশি হবে, এরপর মেসেঞ্জার গ্রুপে সবচেয়ে বেশি লিঙ্ক শেয়ার হবে। যে করবে তার জন্য আমার বুক ভরা ভালোবাসা। গোয়াল ভরা ধান, পুকুর ভরা মাছ। গোয়াল ভরা ধান না, গাদা। দেখো ভাইয়া, রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের নামই হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। তো রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ড, রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ড। আচ্ছা, তো কেমিক্যাল বন্ড কয় ধরনের আছে? সমযোজী, তারপর সন্নিবেশ
সমযোজী, তারপর আয়নিক, তারপর ধাতব, এরপর হাইড্রোজেন বন্ড, অতঃপর ভ্যান ডার ওয়ালস বন্ড। এই হচ্ছে রাসায়নিক বন্ধন। কোভ্যালেন্ট, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট, আয়নিক, মেটালিক, হাইড্রোজেন, ভ্যান ডার ওয়ালস বন্ড। আমরা সমকোণী যে সমযোজী যে বন্ধন আছে সেখানে আবার 3 প্রকার: ইলেকট্রন শেয়ার মতবাদ, সংকরায়ন, মলিকুলার অরবিটাল থিওরি। আমরা তোমাদেরকে সমযোজী বন্ধনে পড়িয়েছি ইলেকট্রন শেয়ার মতবাদ, সংকরায়ন, মলিকুলার অরবিটাল থিওরি। সংকরায়নের 3টা রেকর্ড ভিডিও বাকি আছে, রেকর্ড ভিডিওগুলো রেকর্ড টাইমে দিয়ে দিব। তাহলে সমযোজী বন্ধন আমাদের কমপ্লিট। সমযোজী বন্ধনে আমরা ইলেকট্রন শেয়ার মতবাদ পড়িয়েছি, সংকরায়ন পড়িয়েছি, মলিকুলার অরবিটাল থিওরি পড়িয়েছি। এর মধ্য দিয়ে সমযোজী বন্ধনটা শেষ, আলহামদুলিল্লাহ। এরপর সন্নিবেশ সমযোজী বন্ধন আমরা রেকর্ড দিয়ে দিব বলেছি, এটাও রেকর্ড দিয়ে দেওয়া হবে, আলহামদুলিল্লাহ। তাহলে এটাও রেকর্ড দিয়ে দেওয়া হবে। কেন সন্নিবেশ সমযোজী বন্ধন দ্বারা রেকর্ড দিবেন? এটা তো অ্যানিমেশন করে তোমাদেরকে ভিডিওটা দিয়ে দিব খুব শীঘ্রই। আয়নিক বন্ধন এবং ধাতব বন্ধন। আয়নিক বন্ধন আমরা ক্লাস 9-10 ভালো করে পড়েছি, ধাতব বন্ধন ক্লাস 9-10 মোটামুটি পড়েছি, ইন্টারে বই পড়লে হালকা পাতলা পারা যাবে। তাহলে আয়নিক এবং ধাতব হচ্ছে সেলফ, এটা নিজেরা পড়ে নিব, একদম সহজ। ক্যাটায়ন, ক্যাটায়ন, অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়ন নিয়ে কি হবে? আমার আয়নিক বন্ড হবে, অর্থাৎ একটা পরমাণু ইলেকট্রন দান করবে, একটা পরমাণু ইলেকট্রন নিবে, ক্যাটায়ন অ্যানায়ন হবে, আয়নিক বন্ড হবে, একদম সহজ ব্যাপার। ধাতব বন্ধন, ধাতবের মধ্যে ইলেকট্রন ঘুরে বেড়াবে, ধাতব বন্ধন মোটামুটি সহজ। সো এই দুইটা আমরা নিজেরা পড়ে নিব। বাকি আছে কি? বাকি আছে হাইড্রোজেন বন্ড, ভ্যান ডার ওয়ালস বন্ড। আজকের ক্লাসে পড়াবো হাইড্রোজেন বন্ড, আগামী ক্লাসে পড়াবো ভ্যান ডার ওয়ালস বন্ড। তাহলে দুইটা ক্লাস আমরা দুইটা টপিক ক্লিয়ার করব। একটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, আর হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ড। নিচে দেখা না গেলে একটু শোনো, ভ্যান ডার ওয়ালস বন্ড, হাইড্রোজেন বন্ড। তাহলে আবার বলছি, আমাদের চ্যাপ্টারের নামে হচ্ছে কেমিক্যাল বন্ডিংস, কেমিক্যাল বন্ড। আমরা প্রায় চ্যাপ্টারের শেষের দিকে চলে এসেছি, চ্যাপ্টারের একদম প্রায় শেষ পর্যায়ে, চ্যাপ্টার একদম প্রায় শেষের দিকে। তো আমাদের কেমিক্যাল বন্ডিংসের মধ্যে সমযোজী বন্ধন ছিল, সমযোজী বন্ধনের 3টা মতবাদ ছিল: ইলেকট্রন শেয়ার মতবাদ, সংকরায়ন, মলিকুলার অরবিটাল থিওরি। আমরা ইলেকট্রন শেয়ার মতবাদ পড়িয়েছি, সংকরায়ন পড়িয়েছি, মলিকুলার অরবিটাল থিওরি পড়িয়েছি। সংকরায়নের 2টা বা 3টা রেকর্ড ভিডিও দিব, পেয়ে যাবে ইনশাল্লাহ। সন্নিবেশ সমযোজী বন্ধন রেকর্ড দিয়ে দেওয়া হবে, ওইটাও অ্যাড হয়ে যাবে ওই লেকচারগুলোর সাথে, 18 সিরিজের সাথে অ্যাড হয়ে যাবে, পেয়ে যাবে ইনশাল্লাহ। আয়নিক বন্ধন এবং ধাতব বন্ধন তোমরা নিজেরা মোটামুটি পড়লেই পারবে, সেজন্য এটা নিয়ে আর কোনো লাইভ ক্লাস বাড়াচ্ছি না, তাড়াতাড়ি শেষ করে দিতে হবে সিলেবাস। হাইড্রোজেন বন্ড, ভ্যান ডার ওয়ালস বন্ড নিয়ে পড়াতে হবে। এই দুইটা তো অনেক বেশি ফিলিংসের জায়গা, অনেক কিছু বোঝার আছে। সো আমরা তোমাদেরকে আজকে হাইড্রোজেন বন্ড পড়াবো, আগামী দিন ভ্যান ডার ওয়ালস বন্ড পড়াবো। সো সেই ধারাবাহিকতায় আশা করি বুঝাতে পারছি কেমিক্যাল বন্ডিংস আমরা কিভাবে যাব সে ব্যাপারটা। ওকে, তো তোমরা যারা রেগুলার লাইভ ক্লাস করো তোমাদেরকে বুক ভরা ভালোবাসা, পাশাপাশি তোমাদের ফ্রেন্ডদেরকে একটু বলবে ওপেন কোর্স কেমিস্ট্রিতে ফুল কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফ্রিতে পড়ানো হচ্ছে, সবচেয়ে ভালো বেসিক দিয়ে। সবাইকে যেন এই ক্লাসগুলো করতে বলবে, সবাই যেন তাদের ফ্রি টাইমে ক্লাসগুলো করে নেয়। ওকে ভাইয়া, তাহলে আজকে আমরা হাইড্রোজেন বন্ড পড়বো। রাসায়নিক বন্ধনের একটা বন্ধন হচ্ছে হাইড্রোজেন বন্ড। ওকে, সো আমরা আজকে হাইড্রোজেন বন্ড পড়বো ভাইয়া। ওকে, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট না করলে তো হবে না, উপস্থিতিতে আজকে অনেক কম, উপস্থিতি কম হলে কেমন হবে? একটু ফ্রেন্ডদেরকে বেশি বেশি করে ইনভাইট করতে থাকো, মেনশন করতে থাকো, যাতে করে সবাই চলে আসে। ওকে, হাইড্রোজেন বন্ডের মধ্যে আমরা প্রথমত হাইড্রোজেন বন্ড কি সেই ডেফিনেশনটা পড়বো, এটা করতে হবে না, হাইড্রোজেন বন্ডের ডেফিনেশনটা পড়বো। ওকে, তারপরে ডেফিনেশন পড়ার পরে শর্ত পড়ব, প্রকারভেদ পড়ব, ভৌত ধর্ম পড়ব। অর্থাৎ হাইড্রোজেন বন্ড কি সেটা আমরা জানবো, হাইড্রোজেন বন্ড কি সেটা আমরা জানবো, জানার পর হাইড্রোজেন বন্ধনের শর্তগুলো কি কি সেই ব্যাপারটা জানবো। তারপর প্রকারভেদ, হাইড্রোজেন বন্ড কত প্রকার এবং উদাহরণ কি কি সেটা জানবো। হাইড্রোজেন বন্ড আমার কি কাজে আসবে, হাইড্রোজেন বন্ডের ভৌত ধর্ম এবং তাৎপর্য, এটা আমার কি কাজে আসবে হাইড্রোজেন বন্ড, সেই ব্যাপারটা জানবো। ওকে, তো খুবই মোটামুটি একদম ক্লিয়ার হয়ে যাবে হাইড্রোজেন বন্ড নিয়ে। হাইড্রোজেন বন্ড অনেক কঠিন লাগতো আমাদের, আজকের ক্লাসের পর একদম সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে ভাইয়া, তাহলে আমরা শুরু করি একটা একটা করে। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে বেশি করে ইনভাইট করতে থাকো, অন্যথায় কিন্তু আমরা লাইভ ক্লাসগুলো ডিলিট করে দিব, লাইভের পরপর ডিলিট করে দিব যদি ফ্রেন্ডদেরকে ইনভাইট না করো। আচ্ছা, সো দেখো ফার্স্ট অফ অল হচ্ছে হাইড্রোজেন বন্ড, এটা কি?
হাইড্রোজেনের সাথে অন্য একটা পরমাণু থাকবে, হতে পারে সে অক্সিজেন, হতে পারে সে ফ্লোরিন, হতে পারে সে মনে করো নাইট্রোজেন। হাইড্রোজেনের সাথে অন্য একটা পরমাণু বন্ড করবে, বন্ড করবে, বন্ড করবে। হাইড্রোজেনের সাথে অধিক তড়িৎ ঋণাত্মক একটা পরমাণু বন্ড করবে। আচ্ছা, করার পরে সমযোজী বন্ধন করবে। করার পরে হাইড্রোজেন থেকে ইলেকট্রনটা সে টান দিয়ে নিয়ে নিবে তার নিজের দিকে। ইলেকট্রন যে শেয়ার করেছে ওই শেয়ারকৃত ইলেকট্রন তার নিজের দিকে টান দিয়ে নিয়ে নিবে। ইলেকট্রন যে শেয়ার করেছে শেয়ারকৃত ইলেকট্রন তার নিজের দিকে টান দিয়ে নিয়ে নিবে। এতে করে হাইড্রোজেন বাবাজি প্লাস হয়ে যাবে, এটাও হাইড্রোজেন, দুঃখিত, হাইড্রোজেন বাবাজি প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। কেন? হাইড্রোজেনের সাথে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল বন্ড করেছে। বন্ড করতে গিয়ে হাইড্রোজেন থেকে শেয়ারকৃত ইলেকট্রন টান দিল। হাইড্রোজেন থেকে শেয়ারকৃত ইলেকট্রন টান দেওয়ায় হাইড্রোজেন বাবাজি প্লাস হলো আর ওই পরমাণুটা মাইনাস হলো। এই যে প্লাস এবং মাইনাস, এই যে প্লাস এবং মাইনাস, এই প্লাস এবং মাইনাসের মধ্যে একটা কি হবে? প্লাস এবং মাইনাসের মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হবে, একটা বল তৈরি হবে, একটা বল। বেসিক্যালি এটাই হচ্ছে একটা বন্ড তৈরি হবে প্লাস মাইনাসের মধ্যে। এটা একই পরমাণুর মধ্যে হতে পারে, ভিন্ন পরমাণুর মধ্যে হতে পারে, অধিকাংশ ক্ষেত্রে ভিন্ন পরমাণুর মধ্যে হয়। অর্থাৎ পাশে আরও একটা কি থাকবে? আরও একটা এইচও থাকবে। তাহলে এই যে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। ভিন্ন পরমাণুর মধ্যে অধিকাংশ ক্ষেত্রে হয়, অর্থাৎ একটার প্লাসের সাথে একটার মাইনাস বন্ড করবে। এই যে একজনের প্লাসের সাথে একজনের মাইনাসের মধ্যে একটা বন্ড হচ্ছে না, এইটাকেই বলি হাইড্রোজেন বন্ড। তাহলে হাইড্রোজেন বন্ডটা কি? হাইড্রোজেন বন্ডটা হচ্ছে হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে, বা হাইড্রোজেন থাকবে, একটা অধিক তড়িৎ ঋণাত্মক কি থাকবে? মৌল থাকবে। তো হাইড্রোজেনটা যেহেতু ওর কাছ থেকে ইলেকট্রনটা টান দিবে, ও প্লাস হবে, ও মাইনাস হবে, তাই না? তো এই যে পাশাপাশি আরও একটা চলে আসবে, তাহলে একজন মাইনাস একজন প্লাস, এতে করে তাদের মধ্যে একটা বন্ড হবে। এই বন্ড হচ্ছে আসলে হাইড্রোজেন বন্ড। বেসিক্যালি হাইড্রোজেন বন্ড হচ্ছে এটা। আমরা সামনে শর্তগুলো পড়ালে আলো ক্লিয়ার হবে হাইড্রোজেন বন্ড। আপাতত একদম কমন যে সংজ্ঞাটা সেটা হচ্ছে কি? একজনের প্লাসের সাথে একজনের মাইনাসের মধ্যে যে বন্ড হবে, হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন থাকতে হবে অবশ্য হাইড্রোজেনের সাথে আর কি, হাইড্রোজেনের সাথে যে বন্ড হবে হাইড্রোজেন বন্ড। আচ্ছা, হাইড্রোজেন বন্ড হচ্ছে একদম নর্মালি এভাবে বলা যায়, কিন্তু এখন শর্ত বললে শর্তর পরে আসলে তোমার কাছে হাইড্রোজেন বন্ডটা 100% ক্লিয়ার হবে। ওকে, এখন হচ্ছে মামা মামির গল্প দিয়ে হাইড্রোজেন বন্ডের শর্তগুলো দেখাবো। মামা মামির গল্প দিয়ে এবার আসো মামা মামির সেই গল্পটা। ওকে, মামা মামির গল্প। হাইড্রোজেন বন্ডের শর্ত, কন্ডিশন। হাইড্রোজেন বন্ড কখন গঠিত হবে, শর্তগুলো কি কি? ওকে, সো ভালো করে খেয়াল করো, হাইড্রোজেন বন্ডের শর্ত, মামা মামির গল্প। ওকে, ফার্স্ট অফ অল আমরা মামার বিয়ে খেতে চাই। আমরা মামার বিয়ে খেতে চাই। আচ্ছা, মামার বিয়ে খেতে চাইলে কি করতে হবে? অবশ্যই মামাকে থাকতে হবে। আমরা মামার বিয়ে খেতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে মামাকে বিয়ে করাই দিব, আমরা মামাকে বিয়ে করিয়ে দিব। তাহলে মামা মামির গল্প শুরু হবে এটা দিয়ে, মামাকে বিয়ে করিয়ে দিব। মামাকে লকডাউনে বিয়ে করিয়ে দিব, মামি থেকে টাকা মারবো। মামাকে বিয়ে করিয়ে দিব, মামি থেকে টাকা মারবো। মামাকে বিয়ে করিয়ে দিব লকডাউনে, সাথে নিজেও করে ফেলবো। না, নিজে করবো না, দেরি আছে। তা মামাকে বিয়ে করিয়ে দিব লকডাউনে, তারপর মামি থেকে টাকা মারবো। আচ্ছা, তো মামাকে বিয়ে করিয়ে দিব। মামাকে বিয়ে করিয়ে দিতে হলে কি কি লাগবে সেটাই হচ্ছে শর্ত। মামাকে বিয়ে করিয়ে দিতে হলে যা যা লাগবে সেটাই হচ্ছে হাইড্রোজেন বন্ডের শর্ত। সোজা কথা শেষ। মামাকে বিয়ে করিয়ে দিতে হলে যা যা লাগবে তা হচ্ছে হাইড্রোজেন বন্ডের শর্ত। আবার বলছি, মামাকে বিয়ে করিয়ে দিতে হলে যা যা লাগবে তা হচ্ছে হাইড্রোজেন বন্ডের শর্ত। এবার মামাকে বিয়ে করে দিতে হলে কি লাগবে? অবশ্যই মামাকে থাকতে হবে। 1 নম্বর শর্ত কি? মামাকে বিয়ে করে দিতে হলে অবশ্যই হাইড্রোজেন মামাকে থাকতে হবে। এখানে তাহলে মামাকে, হাইড্রোজেন মামাকে থাকতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, এবার মামাকে তো আগে লাগবেই, মামা না থাকলে তো আর বিয়ে হবে না। মামাকে বিয়ে করাই দিব, মামা লাগবে। মামাকে পেলাম, এবার মামি লাগবে। মামা বিয়ে করবে তো মামাকে পেয়ে গেলাম, এবার মামি লাগবে। এবার মামাকে জিজ্ঞেস করলাম, ও মামা
কেমন মামি দরকার তোমার? তখন মামা বলে একটু মেজাজি, একটু অভিমানী, একটু বেশি অভিমান করে এই ধরনের মামি আমার লাগবে। তাহলে মামা বলে অভিমানী, তাহলে মামার সাথে যে থাকবে সেই মামি, মামার সাথে যুক্ত, মামার সাথে যুক্ত মামি, মামার সাথে যুক্ত মামি, হাইড্রোজেন মামার সাথে যুক্ত মামি। অধিক তরি ঋণাত্মক হতে হবে, মামার চেয়ে অধিক মেজাজি হতে হবে। তরি ঋণাত্মক মানে মেজাজি, মেজাজি হতে হবে, অধিক অভিমানী হতে হবে। তরি ঋণাত্মক, অধিক তরি ঋণাত্মক হতে হবে। তারপর তারপর মামাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠিক আছে অভিমানী হবে, তরি ঋণাত্মক হবে, অধিক তরি ঋণাত্মক হবে, ঠিক আছে। তারপর আর কি লাগবে মামা, তোমার কেমন মামি লাগবে একটু বলো না মামা, আমরা মামি দেখছি তো। ও তাই, আচ্ছা ঠিক আছে, শোন শোন, আমার আসলে লাগবে হচ্ছে কেমন জানিস, একটু ছোটোখাটো দেখিস, আদর সাদর করতে হবে না, ঠিক আছে, একটু আদর তাদর করতে পারি মতো একটু ছোটোখাটো মামি লাগবে, তাই না, ছোটোখাটো। তাহলে মামার সাথে যুক্ত মানে মামিকে ছোট হতে হবে আকারে। মামি যদি বড় হয়ে যায় তো মামা আদর করতে পারবে না, তাহলে হচ্ছে মামার সাথে যুক্ত মামিকে ছোট হতে হবে। অশ্লীল ব্যাপার স্যাপার, ছি, ইচিন বিচিন মার্কা কথা বলবেন না ভাই। হাইড্রোজেন মামার সাথে যুক্ত মামিকে আকারে ছোট হতে হবে, আকারে ছোট হতে হবে। আচ্ছা, তাহলে মামা কি বলে, আরে তোদের মামি যেন একটু পিচ্ছি কিউট হয়, বুঝোস না, একটু আদর সাদর করতে পারি মতো আর কি, ঠিক আছে। এরপরে এরপরে মামাকে জিজ্ঞেস করলাম, মামা ঠিক আছে তোমার জন্য একটা অভিমানী, অধিক অভিমানী মেজাজি, মেজাজি মেয়ে তো আসলে একটু ভালো হয় না, একটু ভালো আর কি, বুঝো না, তোমরা বুঝবা না এগুলো, ও বুঝতে পারো, আবার তোমাদের তো অনেক আনঅফিসিয়াল অনেক কিছু থাকে, আনঅফিসিয়াল বেবি, আনঅফিসিয়াল বাবু, আনঅফিসিয়াল বউ, অনেকের এখন অনেকগুলো বউ তো আছে আমি জানি, অনলাইনে অনেকের বউ আছে আনঅফিসিয়াল, এগুলো সব আনঅফিসিয়াল আর কি, আনঅফিসিয়াল তো দাম কম, আনঅফিসিয়াল আমারও আছে, নাই যে তা না, আমারও অনেকগুলো আছে। আনঅফিসিয়াল তো আসলে থাকতে সমস্যা না, অফিসিয়াল থাকলে আর সমস্যা আর কি। আনঅফিসিয়াল অনেক বউ বেবি বাবা অনেক আছে, বাবু, ঠিক আছে। তো তেমনি মামা, দেখো মামাকে জিজ্ঞেস করলাম, মামা তুমি বিয়ে করবা তো মামি কেমন হবে? মামি হচ্ছে অধিক মেজাজি হবে, আর হচ্ছে আকার একটু ছোটোখাটো হয় মতো আর কি, যাতে আদর তাদর করতে পারি, বুঝোস না, ওকে। তারপরে মামা আর কিছু লাগবে? ও হ্যাঁ শোন না, হ্যাঁ বলেন না মামা, আর কি লাগবে মামা? এই তোদের মামির না এই যে মাথায় কি বলবো আসলে, তোদের মামির মাথায় যেন এই ঝুটি করে থাকে, হ্যাঁ মামি যেন, আমার ঝুটি করা মেয়ে খুব পছন্দ। আরে মামা তোমার রুচি কি, মাথায় বলে ঝুটি করে থাকবে, আমি সুন্দর করে ঝুটি করে থাকবে, তাহলে মামির মাথায় ঝুটি। 4 নম্বর হচ্ছে মামির মাথায় যেন কি থাকে, তাহলে মামির মাথায় যেন ঝুটি থাকে, মামির মাথায় নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকবে, নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকতে হবে, থাকতে হবে। এই হচ্ছে শর্ত। কয়টা শর্ত? 4টা শর্ত, 4 কন্ডিশন। হাইড্রোজেন বন্ডের জন্য শর্ত হচ্ছে 4টা। মামাকে বিয়ে করিয়ে দেওয়ার গল্প দিয়েই শেষ, ঠিক আছে। মামাকে বিয়ে করাবো, হাইড্রোজেন মামাকে, তাহলে অবশ্যই অবশ্যই হাইড্রোজেন মামাকে থাকতে হবে। মামার সাথে যুক্ত মামিকে অধিক তরি ঋণাত্মক হতে হবে, মামার সাথে যুক্ত মামিকে আকারে ছোট হতে হবে, মামির সাথে মামির মাথায় নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকতে হবে, তাহলেই হাইড্রোজেন বন্ড করবে, অন্যথায় করবে না। এবার বউ দেখার পালা, মামি দেখার পালা। এবার আমরা মামি দেখতে যাব সবাই, ঠিক আছে। এই শর্তগুলোকে মাথায় রেখে মামি দেখতে যাব সবাই, একটু আমাকে শর্তগুলো বলে ফেলো, তারপর আমরা মামি দেখতে যাব সবাই, কেমন? আমরা সবাই মামি দেখতে যাব, আমাকে একটু শর্তগুলো বলে ফেলো। কি কি? অবশ্যই মামাকে থাকতে হবে, মামার সাথে যুক্ত মামিকে অধিক তরি ঋণাত্মক, আমি একটু বোল্ড করে দিই, অধিক তরি ঋণাত্মক হতে হবে মামিকে। তারপরে মামার সাথে যুক্ত মামিকে আকারে ছোট হতে হবে, আকারে ছোট হতে হবে মামিকে। তারপরে মামার মাথায় নিঃসঙ্গ, মামির মাথায় নিঃসঙ্গ ইলেকট্রন যুগল অর্থাৎ জুটি থাকতে হবে, ঠিক আছে। তাহলে দেখো মামাকে থাকতে হবে, মামিকে অধিক অভিমানী হতে হবে, আকারে ছোট হতে হবে এবং মাথায় জুটি থাকতে হবে, এটাই হচ্ছে মামির ক্রাইটেরিয়া। তো তোমরা যারা আজকে লাইভ ক্লাস করছো, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করছো না, সেই জন্য ভিউয়ার্স কম। এরকম ভিউয়ার্স কম হলে কিন্তু কষ্ট লাগে, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে হবে। আর আজকের পর থেকে কোনো লাইভ ক্লাস থাকবে না, তোমরা সবাই করলে আমি লাইভ ক্লাস রাখতাম, কিন্তু তোমরা লাইভ ক্লাস করো না, তোমাদের স্বভাব নষ্ট, তোমাদেরকে টাইট দিতে হবে, লাইভ ক্লাস থাকবে না আজকের পর থেকে। আচ্ছা চলো এখন আমরা দেখব হাইড্রোজেন বন্ড কার কার হয়, কার কার হয় না, কোয়ালিফিকেশন দেখবো আমরা একটা একটা করে, ঠিক আছে। ওকে, এবার চলে আসো, খুব মজা করে দেখব হাইড্রোজেন বন্ড কাদের হয় কাদের হয় না। এটা এমসিকিউতে ঢাকা ইউনিভার্সিটিতে সবসময় আসে, ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউতে সবসময় আসে হাইড্রোজেন বন্ডের এই ব্যাপারটা। সো আমরা একটু দেখবো, এখন অনেকগুলো যৌগ লিখবো এবং দেখবো হাইড্রোজেন বন্ড হয় কিনা। আচ্ছা, ফার্স্ট অফ অল H2O, H2S, তারপর HF
HCl, তারপরে NaCl, তারপর তারপরে হচ্ছে H2, আচ্ছা তারপর আর দিব না, আপাতত এগুলাই থাক। আচ্ছা সো দেখি এদের মধ্যে একটু আমরা দেখবো আরেকটা দিচ্ছি অ্যামোনিয়া, অ্যামোনিয়া বাকি আছে, অ্যামোনিয়া দিলাম, তারপর মিথেন দিলাম, মিথেন। ওকে, তাহলে এদের মধ্যে আমরা দেখব কাদের হাইড্রোজেন বন্ড হয়, কাদের হাইড্রোজেন বন্ড হয় না, ক্রাইটেরিয়াগুলো দেখব একটা একটা করে। আচ্ছা তো একদম ফার্স্ট অফ অল খেয়াল করো, একটা একটা করে আমরা দেখি সবগুলো। আমরা এখানে এটা একটু মুছি, এটা লাগবে আমার, এটা একটু মুছে ফেলি, দেখো ভালো করে, HF আর এটা হচ্ছে অ্যামোনিয়া। আচ্ছা সো দেখো আমরা এখান থেকে একটু করে দেখবো এই ব্যাপারগুলো। তো একদম প্রথমে সবগুলোর মধ্যে আমরা দেখব কাদের হাইড্রোজেন বন্ড হবে, কাদের হবে না, শর্তগুলো মেনটেন করে কিনা। একদম প্রথম শর্ত কি, হাইড্রোজেন মামাকে থাকতে হবে। হাইড্রোজেন মামা আছে কোয়ালিফাই, এক নম্বর শর্ত আমরা দেখতেছি আর কি। হাইড্রোজেন মামা আছে কোয়ালিফাই, হাইড্রোজেন মামা আছে কোয়ালিফাই, এটা কোয়ালিফাই, হাইড্রোজেন মামা আছে কোয়ালিফাই, হাইড্রোজেন মামা নেই ডিসকোয়ালিফাই, হাইড্রোজেন মামা আছে কোয়ালিফাই করেছে, হাইড্রোজেন মামা আছে কোয়ালিফাই করেছে। তাহলে এরা সবাই কোয়ালিফাই করেছে, শুধু সোডিয়াম ক্লোরাইড ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছে। তাহলে হাইড্রোজেন মামা না থাকলে হাইড্রোজেন বন্ড হবে না, হাইড্রোজেন মামা না থাকলে হাইড্রোজেন বন্ড হবে না। এবার 2 নম্বর শর্ত, 2 নম্বর শর্ত কি ছিল? 2 নম্বর শর্ত ছিল মামিকে অধিক মেজাজি হতে হবে, মামিকে অধিক তড়িৎ ঋণাত্মক হতে হবে, তড়িৎ ঋণাত্মকতা অধিক হতে হবে, তড়িৎ ঋণাত্মকতা অধিক হতে হবে, ঠিক আছে? ওকে সো দেখো হাইড্রোজেনের চেয়ে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অধিক, কোয়ালিফাই করেছে। হাইড্রোজেনের চেয়ে সালফারের তড়িৎ ঋণাত্মকতা কেমন? সালফারের তড়িৎ ঋণাত্মকতা কেমন? অধিক। সালফার হচ্ছে 2.5, হাইড্রোজেন হচ্ছে 2.1, হাইড্রোজেন 2.1, সালফার 2.5, তাহলে এটাও অধিক। হাইড্রোজেনের চেয়ে ফ্লোরিন অবশ্যই অনেক বেশি, ফ্লোরিনের 4, অধিক তড়িৎ ঋণাত্মক। নাইট্রোজেন 2.8, অধিক তড়িৎ ঋণাত্মক। ক্লোরিন অবশ্যই অধিক, কোয়ালিফাই করেছে, এটা তো আগেই ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছে। হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের সাথে যুক্ত ওইটা তো অধিক তড়িৎ ঋণাত্মক হতে হবে, এখন দুইটাই তো হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন একটার সাথে আরেকটা যে যুক্ত ওইটা কিন্তু অধিক না, সমান হলে ডিসকোয়ালিফাই। তাহলে হাইড্রোজেন কেন ডিসকোয়ালিফাই হয়েছে? হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত, হাইড্রোজেনের সাথে যেই মামি থাকবে সেই মামিকে কি হতে হবে? অধিক তড়িৎ ঋণাত্মক হতে হবে। এখন তো মামার সাথে মামা বিয়ে করবে নাকি? আল্লাহ, চি, মামার সাথে মামা বিয়ে করবে, চি, মামি লাগবে, তাহলে এটা হবে না। এরপর হাইড্রোজেন কার্বন, অবশ্যই কার্বন অধিক তড়িৎ ঋণাত্মক, এটাও কোয়ালিফাই। তাহলে এবার ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছে এটা, এর আগে এবার ডিসকোয়ালিফাই হয়েছিল এটা, তাহলে এরা হাইড্রোজেন বন্ড করবে না। 3 নম্বর শর্ত কি? আকারে ছোট হতে হবে, পিচ্ছি হতে হবে, পিচ্ছি না হলে হাইড্রোজেন বন্ড করবে না, কিন্তু আকারে ছোট না হলে হাইড্রোজেন বন্ড করবে না। মামা যদি ভালো মতো আদর করতে না পারে তাহলে হাইড্রোজেন বন্ড করবে না, মামা বিয়ে করবে না, ঠিক আছে? অনেক আছে আকারে বড় হবে না, মামাও ছোটোখাটো, মামিকেও ছোটোখাটো হতে হবে। তাহলে দেখি অক্সিজেন হচ্ছে দ্বিতীয় কক্ষপথের, মাত্র 2টা ছোট কক্ষপথ, তাহলে অক্সিজেন কোয়ালিফাই। কিন্তু সালফার তৃতীয় কক্ষপথে, তার মানে তার কিন্তু কক্ষপথে শেষ কক্ষপথে 18টা ইলেকট্রন থাকে তৃতীয় কক্ষপথে, ফলে তৃতীয় কক্ষপথে 18টা ইলেকট্রন অনেক বড়, তাহলে সালফার ডিসকোয়ালিফাই। সালফার হচ্ছে তৃতীয় কক্ষপথ, আমরা এখানে বেসিক্যালি আকারে ছোট বলতে দ্বিতীয় কক্ষপথ পর্যন্ত অনুমোদন দিব, সেকেন্ড কক্ষপথ পর্যন্ত অনুমোদন দিব। দ্বিতীয় কক্ষপথের চেয়ে বেশি হলে, মানে তৃতীয় কক্ষপথের কেউ থাকলে সেটা আকারে বড় ধরে নিব। কেন? কারণ দেখো না, একটা কক্ষপথ 2টা কক্ষপথ মোটামুটি ছোট, 3টা কক্ষপথ যখন হবে ওই 3টা কক্ষপথে 3 নম্বর কক্ষপথে 18টা ইলেকট্রন থাকবে, অনেক বড়। তা আমরা আকারে ছোট বলতে দ্বিতীয় কক্ষপথ পর্যন্ত ইটস ওকে, দ্বিতীয়র চেয়ে বড় হলে ওটা বড়। তাহলে সালফার কেন বাদ পড়েছে? আকারে বড়। এই যে মামার চেয়ে মামি বড় হয়ে গেছে, মামা আদর করবে কেমনে, কোলে নিবে কেমনে, কোলে নেওয়া যাবে না, চিচি। এরপর আসো ফ্লোরিন, কোয়ালিফাই। তারপরে অ্যামোনিয়া, নাইট্রোজেন দ্বিতীয় কক্ষপথের মৌল, কোয়ালিফাই। ক্লোরিন বাদ যাবে, কেন? ক্লোরিন তৃতীয় কক্ষপথের মৌল, আকারে বড় হলে ডিসকোয়ালিফাই। এগুলো তো আগেই ডিসকোয়ালিফাই হয়েছে। কার্বন কোয়ালিফাই। ওকে, তাহলে শেষ পর্যন্ত কারা হচ্ছে চ্যাম্পিয়ন, কারা শেষ পর্যন্ত হাইড্রোজেন বন্ড হতে পারবে, আমরা সেটা আজকের ক্লাসে দেখব। দেখো কোয়ালিফাই ডিসকোয়ালিফাইয়ের মধ্য দিয়ে খুব চমৎকারভাবে এগিয়ে যাচ্ছি, ধীরে ধীরে টান উত্তেজনা, মাঠ চলে গেল বলের বাইরে। আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের অনেকে অংশগ্রহণ করেছিল, সবাই শেষ পর্যন্ত টিকে নেই।
সর্বশেষ 4 নম্বর শর্ত যারা টিকতে পারবে তারাই হবে আসল হিরো। হিরো আলম না, হিরো হবে আজকের। সো দেখো আজকের হিরো কারা হয়, দেখো শেষ পর্যন্ত কারা আসলে টিকে আছে দেখি আমরা। ওকে, শেষ পর্যন্ত কারা আসলে টিকে আছে। 4 নম্বর শর্ত ছিল মামির কি লাগবে? মামির মাথায় 2টা শিন থাকতে হবে, 2টা শিন, 2টা জুটি থাকতে হবে, দুইটা জুটি থাকতে হবে, নিঃসঙ্গ ইলেকট্রন জোট থাকতে হবে, নিঃসঙ্গ ইলেকট্রন যুগল মানে ইলেকট্রন যুগল থাকতে হবে। তো দেখো অক্সিজেনের কিন্তু 4টা ইলেকট্রন যুগল আছে, তাহলে এটা কি করবে? পাস করলো, কোয়ালিফাই, কারণ ইলেকট্রন যুগল থাকতে হবে, অর্থাৎ লোন পেয়ার থাকতে হবে, মুক্ত জোর থাকতে হবে, মুক্ত জোর আছে, কোয়ালিফাই করেছে। ওয়াও মামা, নাইস, কংগ্রেচুলেশন। আমরা সবাই কংগ্রেচুলেশন জানাই পানিকে। H2O হচ্ছে হাইড্রোজেন বন্ড আছে, তাহলে ওর হাইড্রোজেন বন্ড আছে, 4টাতেই কোয়ালিফাই করেছে, ও হাইড্রোজেন বন্ড আছে। ফ্লোরিনের মাথায় কি আছে? মুক্ত জোড় আছে, 3 জোড়া, ডিসকোয়ালিফাই না, কোয়ালিফাই করেছে। তাহলে কংগ্রেচুলেশন হাইড্রোজেন ফ্লোরাইডকে, হাইড্রোজেন বন্ড আছে। এরপরে অ্যামোনিয়া মাথায় 2টা মুক্ত জোড় আছে, কংগ্রেচুলেশন অ্যামোনিয়াকে, কোয়ালিফাই করেছে। এটা তো আগেই ডিসকোয়ালিফাই। মিথেনের 4টা ইলেকট্রন, 4টাই হাইড্রোজেনকে দিয়ে দিয়েছে, তাহলে কোনো মুক্ত জোড় নেই। মামির মাথায় কিন্তু জুটি নেই, মামি টাকলা, মামি হবে না, মামি তোমাকে বিয়ে করবে না, মামা বিয়ে করবে না, ডিসকোয়ালিফাই। তাহলে 4 নম্বর রাউন্ডে গিয়ে, উফ রে খারাপ লাগতেছে, 4 নম্বর রাউন্ডে গিয়ে শেষ। মিথেন আর টিকতে পারেনি, মাথায় কি নেই? মুক্ত জোড় নেই, শেষ পর্যন্ত টিকে আছে এরাই। তাহলে আমার কাদের হাইড্রোজেন বন্ড দেখা যাবে? এই যে H2O ওর হাইড্রোজেন বন্ড দেখা যাবে, HF ওর হাইড্রোজেন বন্ড দেখা যাবে, অ্যামোনিয়া ওর হাইড্রোজেন বন্ড দেখা যাবে, বাকিদের নাই। এরকম আমরা এভাবে করে দেখব, 4টা কন্ডিশন ফুলফিল করলে দেন হাইড্রোজেন বন্ড থাকবে, আদারওয়াইজ হাইড্রোজেন বন্ড থাকবে না। এই হচ্ছে হাইড্রোজেন বন্ডের মজা। আমি জানি না তোমরা কেমন মজা পেয়েছো, বাট আমার কাছে খুবই মজা লেগেছে মামির গল্প দিয়ে হাইড্রোজেন বন্ড। বাট একটা দুঃখ লেগেছে, তোমরা লাইভ ক্লাস অনেক কম ভিউয়ার্স, তোমরা আসলে তোমাদের ফ্রেন্ডকে শেয়ার করো না, মেনশন করো না, জানিয়ে দাও না, মেসেঞ্জার গ্রুপে শেয়ার করো না, আসো ক্লাস করো চলে যাও, ভালো লাগে না। বাট আমাদের ক্লাসগুলো কিন্তু অনেক ইউনিক, অনেক বেসিকের ক্লাস। দেখো কত চমৎকারভাবে আমরা বের করেছি কাদের হাইড্রোজেন বন্ড থাকবে। তোমাদের বইয়ে এসব ব্যাপারগুলো নেই, বাট টিচারও এসব ব্যাপারগুলো সাধারণত এভাবে পড়ায় না, নর্মালি বইয়ে গড়গড়িগা রিডিং পড়ায় চলে যায়। তা আমি চাই তোমাদের ফ্রেন্ডকে বলা, বোঝানো, তারা যাতে ক্লাসগুলো করে। আমরা ভালো চাই ফ্রেন্ডদের, তারা ভালো জায়গায় গেলে আমার লস নেই। মোমবাতি হতে আমি আলো নিয়ে নিলে মোমবাতির আলো কমবে না, বরঞ্চ আমি আমার ফ্রেন্ডকে হেল্প করলে আল্লাহ আমাকে হেল্প করবে। তাই আমি আমাদের ফ্রেন্ডদেরকে জানাবো, হেল্প করব। অনেকেই আছে আমাদের গ্রামে, আমাদের কাজিনরা আছে যারা গ্রামে পড়াশোনা করছে বা মফস্বল শহরে পড়াশোনা করছে, তাদেরকে আমরা নিজ থেকে ফোন দিব, পড়াশোনার খবর নেব, পাশাপাশি তাদেরকে ক্লাসগুলো করতে বলবো, ঠিক আছে? একটা ব্যাপার কি দেখো, আসলে বাংলাদেশের 80%ই হচ্ছে গ্রাম অঞ্চল, তাই না? 80%, তো 80% আসলে গ্রাম অঞ্চল, 20% না হয় শহর। তো দেখা যায় কি আমাদের গ্রাম অঞ্চলে ভালো ইন্টারনেট নেই, ওয়াইফাই নেই, ভালো টিচার নেই, অনলাইন ক্লাস নেই, 20% মাত্র শহরের মধ্যে আছে। তো এই 20% শহরের ছেলেরাই বেসিক্যালি ভালো টিচার পাচ্ছে, ভালো করছে, ভালো পড়াশোনা করার সুযোগ পাচ্ছে, ভালো অনলাইন পাচ্ছে, নেট কানেকশন ভালো, ওয়াইফাই ভালো। তো এই যে গ্রামের 80% ছেলেরা, আগে যেটা হতো সেটা হচ্ছে তারা তাদের কলেজে কোনো মতে পড়াশোনা করতো, এখন অনলাইন, এখন লকডাউন বা করোনা, কলেজও বন্ধ। সো তাদের কিন্তু ওয়াইফাই নাই বা নেট এত ভালো না, বা তারা জানেন আসলে তারা অ্যাডভান্স না। তা আমাদের আসলে দেখো 80% ছেলে কিন্তু এভাবে পিছিয়ে আছে, অথচ তাদেরও তো একটা স্বপ্ন আছে তোমাদের মতো ডাক্তার হওয়ার, ইঞ্জিনিয়ার হওয়ার, তাই না? তারাও তো একদম বুক বেঁধে বুকের মধ্যে সেই ডাক্তার হওয়ার একটা স্বপ্ন নিয়েই তো তারা ক্লাস 1 থেকে শুরু করেছে। একটা ছেলে কেন সায়েন্স নেয়? তুমি চিন্তা করো, একটা ছেলে কেন সায়েন্স নেবে? ক্লাস 9-10 আমরা কেন সায়েন্স নিয়েছি? শুধু একটা মাত্র কারণে, আমি যদি সায়েন্স নিই তাহলে আমি ডাক্তার হতে পারবো, আমি যদি সায়েন্স নিই আমি ইঞ্জিনিয়ার হতে পারবো। বাংলাদেশি স্টুডেন্টরা অন্য কোনো কারণে সায়েন্স নেয় না, তারা শুধুমাত্র সায়েন্স নেয় ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্যই আমরা সায়েন্স নিয়েছি। আমার মতো কিন্তু গ্রামের ওই ছেলেটাও সায়েন্স নিয়েছে ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। তাহলে গ্রামের 80% স্টুডেন্ট যারা সায়েন্স নিয়েছে ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, তো তাদেরও তো একটা স্বপ্ন আছে তোমার মতো। তো তুমি তো আসলে সব সুবিধা পাচ্ছ, তোমার বাসায় ভালো ওয়াইফাই, ভালো নেট কানেকশন, ভালো টিচার, তুমি অনলাইনে ফ্রি ক্লাসগুলো করতে পারছো। কিন্তু তারও তো একটা স্বপ্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার। এই স্বপ্ন দিয়ে সে 9-10 শেষ করে ইন্টার ফার্স্ট ইয়ারে উঠেছে,
সেকেন্ড ইয়ারে উঠেছে, 3-4টা বছর সে দিয়েছে। তার বাবা কৃষক, তার বাবা রিক্সা চালায়, গ্রামে মুদির দোকান করে, জেলে অথবা শহরে কারো দোকানে চাকরি করে অল্প বেতনে। তো তার আসলে একটা স্বপ্ন আছে, তার ফ্যামিলির এই অবস্থা পরিবর্তন করবে। তার ফ্যামিলি দরিদ্র, সে চায় তার ফ্যামিলির অবস্থা পরিবর্তন করবে। তার ফ্যামিলি যদি দরিদ্র না হতো সে হয়তো আজকে শহরেই পড়তো। তার ফ্যামিলি দরিদ্র, সে চায় তার ফ্যামিলির অবস্থা পরিবর্তন করতে, ডাক্তার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, বাট সে সুযোগ কই? তাহলে বাংলাদেশের 80% স্টুডেন্ট যারা গ্রামে থাকে ওরা তো দরিদ্র, ওরা দরিদ্রই থাকছে, ওদের ফ্যামিলির অবস্থা উন্নয়ন হচ্ছে না। যারা শহরে আছে তাদেরই উন্নয়ন হচ্ছে, ধনীরাই ধনী হচ্ছে, গরিবরা আরও গরিব হচ্ছে, তাদের অবস্থার উন্নয়নেরও কোনো সুযোগ নাই। তা আমাদের একটা দায়িত্ব আছে এখানে, সেটা হচ্ছে কি, গ্রামের ওই ছেলেরা যারা অনেক কষ্ট করে বুক বেঁধে আশা নিয়ে ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যারা সায়েন্স নিয়েছিল, এখনও কিন্তু তাদের আশা মৃত না। তারা এখনও স্বপ্ন দেখে, এখনও তারা বুক বেঁধে স্বপ্ন দেখে যে ডাক্তার হবে, গ্রামের মানুষদেরকে হেল্প করবে, তাদের ফ্যামিলির অবস্থা পরিবর্তন করবে। তারা এখনও স্বপ্ন দেখে। তারা কখনো একবার হয়তো বুয়েট নামটা শুনেছিল। বুয়েট হচ্ছে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি। এরপর থেকে তারা স্বপ্ন দেখেছিল যেখানে পড়ার, তার জন্যই তো তারা সায়েন্স নিয়েছিল। বাট তাদের সে সুযোগটা নাই। আমাদের সরকারও কিন্তু সেই তাদের চাহিদাটা পূরণ করতে পারেনি। তারাও তো বাংলাদেশের নাগরিক, বাট সরকার তো বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে ইভেন এখনও বিদ্যুৎ দিতে পারেনি। ওয়াইফাই তো দূরে থাক, অনেকেই আছে এখনও বিদ্যুৎ নাই। ওয়াইফাই দূরে থাক, ওয়াইফাই কী জিনিস তারা চিনেই না। তো তাদের কি হবে? তা আমরা একটা কাজ করতে পারি, আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে তুমি দেখতে পারো, তোমার চাচার গোষ্ঠীতে, ফুফুর গোষ্ঠীতে, খালার গোষ্ঠীতে, মামার গোষ্ঠীতে কেউ না কেউ এই যে ইন্টারে পড়াশোনা করছে সায়েন্স নিয়ে, তুমি খবর নিতে পারো, পরিসংখ্যান করতে পারো। তারপরে যারা গ্রামে আছে সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, তোমার গ্রামের লোক বা তোমার আত্মীয় স্বজন, তাদেরকে আমরা একটা কাজ করতে পারি, ফোন করতে পারি, তাদেরকে বলতে পারি যে মোবাইল ডাটা কিনো। মোবাইল ডাটা কিনে তাদেরকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে বলতে পারি, তাদেরকে একটু করে শিখিয়ে দিতে পারি এই ব্যাপারগুলো। এখানে ক্লাস হচ্ছে, ফ্রি ক্লাসগুলো করো, এখানে ফ্রি ক্লাস, তোমাকে টাকা দিতে হবে না। তোমার টাকা নেই আমি জানি, ওদের টাকা নেই সেটা আমরা জানি। ফ্রি ক্লাসগুলো করো, তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপার আস্তে আস্তে শেষ হবে। তাদেরকে একটা পথ দেখিয়ে দিই, পথ দেখানোর দায়িত্ব আমার। সবাইকে দেখানোর দরকার নাই, গ্রামে সব ছেলেরা পড়াশোনা করবে সেটাও না, আমি সব ছেলের কথা বলছিও না। যারা পড়াশোনা করার ইচ্ছে নেই তারা তো আগেই কমার্স নিয়ে নিয়েছে, আর্টস নিয়ে নিয়েছে, বা তারা পড়াশোনা ছেড়ে দিয়েছে। যারা সায়েন্স নিয়েছে তারা কিন্তু একটা স্বপ্ন নিয়ে সায়েন্স নিয়েছে, তারা ওই লম্পটগিরি করার জন্য সায়েন্স নেয়নি। সত্যি কথা, দেখবে যারা সায়েন্স নিয়ে অনেক দুঃসাহস দেখায়, সায়েন্স নিয়ে অনেক দুঃসাহস যারা দেখেছে, তাদের স্বপ্ন কিন্তু তোমার মতোই ডাক্তার হওয়ার, ইঞ্জিনিয়ার হওয়ার। তো তুমি সুবিধা পাবে, সে পাবে না, এটা তো আসলে হয় না। বিধাতা তো এটা সহ্য করবে না। তা আমাদের সরকার যেহেতু এটা পূরণ করতে পারছে না, তুমি তোমার জায়গা থেকে এটা পূরণ করো। তোমার গ্রামের বা তোমার ফ্যামিলির যারা সায়েন্সের স্টুডেন্ট আছে, গ্রামে পড়ে ইন্টারে, তাদেরকে তুমি পথ দেখিয়ে দাও। কত আর খরচ হবে? 2 টাকা 3 টাকা মোবাইলে, তাদের ফোন নাম্বার নিয়ে একটা ফোন দিতে কত টাকার খরচ হবে? 2 টাকা 3 টাকা। তাদেরকে ফোন দাও, তাদের সাথে কথা বলো, তাদেরকে বুঝিয়ে দাও। অথবা সামনে যে কুরবান আসছে, কুরবানে বাড়ি গেলে তাদেরকে বুঝিয়ে দাও ব্যাপারগুলো। একজনকে জাস্ট তুমি হেল্প করার মানসিকতা তৈরি করো নিজের মধ্যে, যে আমি তো পাচ্ছি, তাকেও একটু পেতে দিই। যদি সে ভালো কোনো একটা জায়গায় যায়, হতে পারে সে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, তাও যদি সে একটু ভালো জায়গায় যেতে পারে, সে কিন্তু তার ফ্যামিলি অবস্থা পরিবর্তন করতে পারবে, দরিদ্রতা থেকে বেরোয় আসতে পারবে। পাশাপাশি এই যে তার পুরো জীবনটাকে যে টার্নিং করে দিয়েছ, টার্নিং পয়েন্টে কিন্তু তুমি থাকবে। মানুষের বিপদের সময় বা টার্নিং পয়েন্টের সময় থাকতে পারাটাই হচ্ছে জীবনের সার্থকতা। তুমি যত বেশি মানুষের টার্নিং পয়েন্টে থাকতে পারবা, যত বেশি মানুষের বিপদে থাকতে পারবা, ওই জায়গাটাতে থাকতে পারবা, ওই মানুষ যখন আসলে খুব
দিশাহারা হয়ে যায়, ওই সময় যদি তুমি থাকতে পারো, হেল্প করতে পারো, এটাই তোমার জীবনের সার্থকতা। তুমি দেখো না, এই যে তুমি পৃথিবীতে এসেছো, কী হবে? এই যে তুমি জীবন লিড করছো, কী হবে? তুমি ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, কী হবে? দেখো, যারা ওই ডাক্তার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে ওই প্রাইভেট কার নিয়ে চলাফেরা করে, 10তলা বিল্ডিংয়ের ফ্ল্যাটে থাকে, ওই ফ্ল্যাট থেকে কার নিয়ে বের হবে, এরপর ফ্ল্যাটে আবার কার নিয়ে ঢুকবে। ওরা মানুষ না তো, ওরা অমানুষ। কেন অমানুষ? কারণ এরা সামাজিক না, এদেরকে কেউ চিনে না। আবার অনেকে আছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভালো মানুষ, মানুষের খবর নেই, প্রতিবেশীর খবর নেই। এরাই তো মানুষ আসলে, এরাই তো জীবনটাকে উপভোগ করতে পারে। আরে জীবন মানে তো তুমি তোমার চারপাশ দেখবে, তাদেরকে নিয়ে থাকবে। তুমি একটা প্রাইভেট কার আর একটা ফ্ল্যাটের মধ্যে তোমার জীবন, তোমার অফিস, তোমার ফ্ল্যাট আর তোমার প্রাইভেট কার, এই তিনটা তো তোমার জীবন না। তোমার জীবন নাকি একটা প্রাইভেট কার, একটা ফ্ল্যাট আর একটা অফিস, এটা তোমার জীবন না। তোমার জীবন হচ্ছে ওই রাস্তায় হাঁটা, রাস্তার মানুষের কষ্ট দেখা, রিক্সাওয়ালার কষ্ট দেখা, রিক্সাওয়ালার প্যান্ডেলের মধ্যে যে প্যাডেল দেয়, ওই প্যাডেলের মধ্যে যে কষ্ট, সে কষ্ট দেখা, এটাই তো জীবন। দুইবার তো আসতে পারবা না পৃথিবীতে, চাইলেও তো পৃথিবীতে দুইবার আসা যাবে না, তাই না? তাহলে একবারই জীবন, জীবনটাকে জীবনের মতো করে দেখো। দরকার আছে নিজের জন্য ওই মানুষগুলা যারা অসহায়, দিশাহারা, ওদের টার্নিং পয়েন্টে অংশ নাও, ওদের ওই দিশাহারা মোমেন্টটাতে তুমি অংশগ্রহণ করো। এটার একটা মজা আছে, হ্যাঁ, এটার একটা দরকারও আছে, এবং অনেক বড় হতে পারবা। মানুষের দোয়াটা অনেক বড় জিনিস, মানে ওই মানুষের টার্নিং পয়েন্টে থাকতে পারলেই মানুষ দোয়া করে, ওই দোয়াটাই আসলে মানুষকে বড় করে। তুমি দেখো বড় বড় মানুষদের গল্প, তারা খুব ভালো মানের স্টুডেন্ট ছিল না। যারা বড় বড় মানুষ আছে, আমাদের রাষ্ট্রপতি বুয়েটের স্টুডেন্ট না, মেডিকেল স্টুডেন্ট না, একটা জাস্ট ন্যাশনাল কলেজের স্টুডেন্ট। আমরা যে কলেজ পড়লাম, ভার্সিটিও না, রাষ্ট্রপতি হয়েছেন। একজন রাখাল ভালুক থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েই নোবেল বিজয়ী করে আজকে পুরা বিশ্ব তাক লাগিয়েছেন। খুব বেশি এডুকেশনাল কোয়ালিফিকেশন তাদের নেই, মানুষের দোয়া। আর অনেকে আছেন বড় হয়েছেন মানুষের দোয়া, টার্নিং পয়েন্টে তারা ছিল, হয়তো তুমিও থাকতে পারবে। এটা করো। এতগুলা কথা বললাম, আমার খারাপ লাগে আসলে ওই গ্রামের ভাইদের জন্য, গ্রামের ছেলেমেয়েদের জন্য খারাপ লাগে আসলে। তারা অনেক কষ্ট করে আসলে সায়েন্স নিয়েছে না, স্বপ্ন দেখেছে না, তাদের স্বপ্ন তো আসলে পূরণ হচ্ছে না, তাদের কাছে তো পৌঁছাচ্ছে না এই ব্যাপারগুলো। শহরের ছেলেদের কাছে আমার এই ক্লাসগুলো পৌঁছানোর দরকার নাই। তাদের বাসায় টিচার রাখার সামর্থ্য আছে, তাদের টাকা দিয়ে পড়ার সামর্থ্য আছে, তাদের কাছে এই ক্লাস পৌঁছায় কী করব? যাদের কাছে পৌঁছানো দরকার আমি তো তাদের কাছে পৌঁছাতে পারছি না। এখানেই কষ্ট, এখানেই ব্যর্থ, এখানে অসার্থকতা। ঠিক আছে, অনেকগুলো কথা বললাম, এখন ক্লাসে ফিরে আসি। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি হাইড্রোজেন বন্ডের শর্ত। তাহলে হাইড্রোজেন বন্ডের শর্তগুলো কি কি? অবশ্যই হাইড্রোজেন আমাকে থাকতে হবে, হাইড্রোজেনের সাথে যে পরমাণু থাকবে সেই পরমাণুর অধিকতর ঋণাত্মক হতে হবে, আকারে ছোট হতে হবে, এবং নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকতে হবে। এই চারটা শর্ত পূরণ করলে হাইড্রোজেন বন্ড হবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা একটা হাইড্রোজেন বন্ডগুলো এবার দেখবো একটা একটা করে। প্রথমে আসো পানির হাইড্রোজেন বন্ড দেখবো। সো পানির অণুটা আমরা একটু আঁকবো, অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, এরপর অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। মনে করো আমি উল্টাভাবে দিয়েছি আর কি, তুমি তোমার মতো করে দিতে পারো। অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, পানি, পানি। তো এই যে দেখো, এই যে হাইড্রোজেন, এটা হচ্ছে আংশিক পজিটিভ, এটা হচ্ছে আংশিক নেগেটিভ। তো এই যে আংশিক পজিটিভ, আংশিক নেগেটিভ, হাইড্রোজেন, অক্সিজেন, এদের মধ্যে আমি আগেই বলেছি একটা পরমাণুর পজিটিভের সাথে অপর পরমাণুর নেগেটিভের হাইড্রোজেনের সাথে যদি এরকম বন্ড হয়, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। এবং হাইড্রোজেন বন্ডকে ডট দিয়ে প্রকাশ করা হয়, ডট দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এটা হচ্ছে একটা হাইড্রোজেন বন্ড। আবার অক্সিজেন ঋণাত্মক, অপর পরমাণুর ধনাত্মক হাইড্রোজেনের সাথে, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। তাহলে শর্ত কি? একটা পরমাণুর ঋণাত্মকের সাথে অপর পরমাণুর হাইড্রোজেন, ঋণাত্মকের সাথে হাইড্রোজেনের যে বন্ড হবে, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ড। এটা একটা অক্সিজেন অণু, এটা একটা অক্সিজেন অণু, হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ড। আচ্ছা, তো এই হচ্ছে হাইড্রোজেন বন্ড, এই হচ্ছে হাইড্রোজেন বন্ড। তো এখন আমরা হাইড্রোজেন বন্ডের প্রকারভেদ দেখব। হাইড্রোজেন বন্ড হচ্ছে দুই প্রকার, খুবই চমৎকার, ভালো করে খেয়াল করো। হাইড্রোজেন বন্ড দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কি কি? এক এবং দুই, দুই প্রকার হাইড্রোজেন বন্ড।
একটা হচ্ছে অন্ত আণবিক, অথবা এটাকে আমরা বলি ইন্ট্রা। আরেকটা হচ্ছে আন্ত আণবিক, এটা হচ্ছে ইন্টার। একটা ইন্ট্রা, একটা ইন্টার, অন্ত আণবিক, আন্তাণবিক। অন্ত শব্দের অর্থ হচ্ছে নিজের মধ্যেই, নিজের মধ্যেই। আর আন্ত মানে হচ্ছে অপরের সাথে, অপরের সাথে। অন্ত মানে নিজের মধ্যেই, আন্ত মানে অপরের সাথে। অন্ত মানে নিজের মধ্যে, অন্ত, অন্তর, আর আন্ত মানে অপরের সাথে। তো অন্তাণবিক হাইড্রোজেন বন্ড হতে পারে, আন্তাণবিক হাইড্রোজেন বন্ড হতে পারে, অর্থাৎ নিজের সাথে নিজের হাইড্রোজেন বন্ড, ভিন্ন কারোর সাথে হাইড্রোজেন বন্ড হতে পারে। তো চলো আমরা সেটা একটু দেখব, অন্তাণবিকের এক্সাম্পলগুলো দেখব, আন্তাণবিকের এক্সাম্পল দেখব। ঠিক আছে, অন্তাণবিক হচ্ছে আমরা একটা করব, ফেনল আঁকবো, আমরা একটু করি, মুছে ফেলি। তাহলে হাইড্রোজেন বন্ড কয় প্রকার? 2 প্রকার, একটা অন্তাণবিক, একটা আন্তাণবিক। আমরা শুধু অন্তাণবিকটা এখন দেখাচ্ছি, তারপর আন্তাণবিক দেখাবো। তাহলে আসো, অন্ত আণবিক হাইড্রোজেন বন্ড। তো অন্তাণবিক হাইড্রোজেন বন্ডটা কেমন? আমরা ফেনল আঁকবো, বেনজিন, এই যে এটা হচ্ছে একটা বেনজিন। বেনজিনের এক হাতে ওয়েজ থাকলে সেটা ফেনল, আরেক হাতে আমরা ওয়েজটাকে একটু ডিফারেন্টভাবে দেখাই, একটু বন্ড আকারে দেখাই। ওয়েজ থাকলে সেটা হচ্ছে ফেনল। ওই ফেনলের সাথে যখন এটা হচ্ছে, আমরা জানি একটা বেনজিনের 3টা অবস্থান থাকে, মনে রাখবে সব সময়। একটা বেনজিনে কোনো একটা মূলক থাকলে, একটা বেনজিনে কোনো একটা মূলক থাকলে, অথবা কোনো একটা গ্রুপ থাকলে, সেই গ্রুপের পাশের সিটকে বলা হয় অর্থ। তাহলে সেই মূলকের পাশের যে 2টা সিট আছে তারা হচ্ছে অর্থ, অর্থ, অর্থ। তারপর একটা বেনজিনে মূলক থাকলে সেই মূলকের ঠিক অপোজিট সাইডটাকে বলা হয় প্যারা, ঠিক অপোজিট সাইডটাকে বলা হয় প্যারা। আর অর্থ এবং প্যারা ঠিক মাঝে যে 2টা সিট আছে তাদেরকে বলা হয় মেটা। মেটা শব্দের অর্থ মাঝখানে, মেটা শব্দের অর্থ মাঝখানে। তাহলে একটা বেনজিনে একটা গ্রুপ বা মূলক থাকলে সেই মূলকের অপোজিটটাকে বলবো প্যারা, সেই মূলকের পাশের 2টাকে বলবো অর্থ, ঠিক মাঝখানে 2টাকে বলবো মেটা। তো এখন অর্থ অবস্থানে মনে করে একটা নাইট্রো আছে, অর্থ অবস্থানে একটা কি আছে? নাইট্রো মূলক আছে। নাইট্রো মূলকটাকে আমরা রাখবো N, তারপর হচ্ছে O, আরেকটা হচ্ছে O। নাইট্রো মূলক তো NOO আর কি, নাইট্রো মূলক। ওকে, এই আচ্ছা, নাইট্রো মূলক আছে, ডেফিনেটলি ডাবল বন্ড হবে, নাইট্রো মূলক আছে। তাহলে দেখো, একটা ফেনল, ফেনলের সাথে NOO, এটা হচ্ছে নাইট্রো। তাহলে এটাকে আমরা বলি নাইট্রোফেনল। যেহেতু নাইট্রো মূলকটা যুক্ত হয়েছে তাই এটার নাম হবে নাইট্রোফেনল। তো নাইট্রোফেনল, এখন নাইট্রোটা কোন জায়গায় আছে? অর্থ অবস্থানে আছে, তাই এটাকে বলবো অর্থ নাইট্রোফেনল। তো অর্থ নাইট্রোফেনলে অন্তাণবিক হাইড্রোজেন বন্ড দেখা যায়। দেখো, এই যে এই হাইড্রোজেনটা হচ্ছে আংশিক ধনাত্মক, এই অক্সিজেনটা আংশিক ঋণাত্মক, ফলে এদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ড দেখা যাবে। ভাইয়া নাইট্রোজেনের সাথেও তো দেখা যেতে পারতো। হ্যাঁ, নাইট্রোজেনের সাথেও দেখা যেতে পারতো, বাট নাইট্রোজেনের চেয়ে অক্সিজেন অধিকতর ঋণাত্মক। নাইট্রোজেনের চেয়ে অক্সিজেন অধিকতর ঋণাত্মক হওয়ায় অক্সিজেনের সাথে দেখা গিয়েছে, নাইট্রোজেনের সাথে দেখা যায়নি। ঠিক আছে, তাহলে হচ্ছে এই যে এইচ এর সাথে ও, এটা হচ্ছে একই পরমাণুর মধ্যে, একই পরমাণুর মধ্যে নিজেদের মধ্যেই ফেনল, এই যে অর্থ নাইট্রোফেনল নিজেদের মধ্যে যদি দেখা যায় সেটাকে আমরা বলি অন্ত আণবিক হাইড্রোজেন বন্ড। সো এটা হচ্ছে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ড নিজেদের মধ্যে। তো এক্সাম্পল হচ্ছে অর্থ নাইট্রোফেনল, এই যে এটা ফেনল, নাইট্রো, অর্থ নাইট্রো ফেনলের মধ্যে দেখা যায়। ভাইয়া আবার প্যারা নাইট্রোফেনলে দেখা যায় না? আমরা যদি প্যারা নাইট্রোফেনল আঁকি সেখানে কিন্তু দেখা যায় না, প্যারা নাইট্রোফেনলে কিন্তু দেখা যায় না। কেন? দেখো ভাইয়া, প্যারা মানে কি? ঠিক গ্রুপের অপোজিটে থাকবে, সো অপোজিটে থাকলে এমন হবে। তো এখন এখানে এইখান থেকে শুরু করে আবার এখানে এভাবে তো হয় না,
এভাবে আসলে বাঁকা করে হয় না, সরাসরি সোজা থাকতে হয়। এই যে দেখো এখানে হাইড্রোজেন, এভাবে বাঁকা করে ঘুরে তার অক্সিজেন আসবে না, তাহলে এভাবে বাঁকা করে কিন্তু বন্ড করা সম্ভব না। এটা হয় একদম সোজা চলে যাবে, বাঁকা করে বন্ড হবে না। ফলে প্যারা নাইট্রোফেনলে কিন্তু আমার হাইড্রোজেন বন্ড সম্ভব না, অর্থো নাইট্রোফেনলে হাইড্রোজেন বন্ড সম্ভব। পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্ন আসবে, অর্থো নাইট্রোফেনলে হাইড্রোজেন বন্ড সম্ভব, প্যারা নাইট্রোফেনলে সম্ভব না কেন? পরীক্ষায় 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 আসবেই আসবেই আসবেই। অর্থো নাইট্রোফেনলে পরীক্ষায় আসবেই, অর্থো নাইট্রোফেনলে অন্তাণবিক হাইড্রোজেন বন্ড আছে, প্যারা নাইট্রোফেনলে কিন্তু অন্তাণবিক হাইড্রোজেন বন্ড নেই। কেন নেই তোমরা বুঝতে পারছো, এটাতে সম্ভব না, এটাতে সম্ভব। আর মেটা নাইট্রোফেনল হয় না, মেটাতে নাইট্রো যুক্ত হয় না। আচ্ছা ভাইয়া, এবার আন্তাণবিকের উদাহরণ কি? ওকে আসো আন্তাণবিকের উদাহরণ দিই। আন্তাণবিক যেমন পানি, পানি হচ্ছে আন্তাণবিক। আন্তাণবিক উদাহরণ আগেই দেওয়া আছে, তাও আরেকবার দিচ্ছি। পানি, পানির ক্ষেত্রে হচ্ছে আন্তাণবিক। আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড। তো আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডের ক্ষেত্রে খেয়াল করো, আমার পানির এক্সাম্পলটা যেটা দিয়েছি সেটা দিতে পারি, অথবা হাইড্রোজেন ফ্লোরাইড দিয়ে দিতে পারি, হাইড্রোজেনের সাথে ফ্লোরিন। আচ্ছা পানি যেহেতু একবার দিয়ে দিয়েছি, পানি আর দিব না, হাইড্রোজেন ফ্লোরাইড দিয়ে দিচ্ছি। পানি যেহেতু দিয়েছি আর দিব না, হাইড্রোজেন ফ্লোরাইড। দেখো হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, জাস্ট দিলাম অণু। তাহলে এই যে হাইড্রোজেনের সাথে ফ্লোরিন, হাইড্রোজেনের সাথে ফ্লোরিন, হাইড্রোজেনের সাথে ফ্লোরিন, এই যে এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, একটা এর সাথে আরেকটা। তাহলে নিজেদের মধ্যে না, নিজেদের মধ্যে কিন্তু হয়নি, ভিন্ন কারো সাথে হয়েছে, তাহলে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড। তাহলে আমরা হাইড্রোজেন বন্ডের শর্ত দেখেছি, প্রকারভেদ দেখেছি, উদাহরণ দেখেছি। হাইড্রোজেন বন্ড দুই প্রকার, অন্তাণবিক, আন্তঃআণবিক। অন্তাণবিক উদাহরণ অর্থো নাইট্রোফেনল, আর আন্তঃআণবিক অনেক কিছুই হতে পারে। আচ্ছা এবার ভাইয়া হাইড্রোজেন বন্ড আমার কি কাজ আসবে? হাইড্রোজেন বন্ডের ভৌত ধর্ম দেখব। হাইড্রোজেন বন্ডের ভৌত ধর্ম বা আমার এটা কি কাজ আসবে, হাইড্রোজেন বন্ডের তাৎপর্য কি? ওকে, তাহলে হাইড্রোজেন বন্ডের তাৎপর্য দেখো, হাইড্রোজেন বন্ড থাকলে কি হয়? ওকে দেখো, 1 নাম্বার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। হাইড্রোজেন বন্ড থাকলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। হাইড্রোজেন বন্ড থাকলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। 2 নাম্বার দিকধর্মিতা বৃদ্ধি পায়। 3 নাম্বার অ্যারোমেটিক যৌগে কিলেশন হয়। এই তাহলে হাইড্রোজেন বন্ড থাকলে আমার 3টা লাভ হয়। একটা হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, দিকধর্মিতা বৃদ্ধি পায়, অ্যারোমেটিক যৌগে কিলেশন হয়। আচ্ছা ভাইয়া, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেন বৃদ্ধি পায়? কারণ একটা বন্ডকে ভাঙতে বেশি তাপ দরকার, ফলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবেই। তাহলে হাইড্রোজেন বন্ড ভাঙতে এক্সট্রা তাপ দরকার, হাইড্রোজেন বন্ড ভাঙতে এক্সট্রা তাপ দরকার, এক্সট্রা তাপ দরকার। তা এক্সট্রা তাপ দরকার হলে কি হবে? এক্সট্রা তাপ দরকার, তাহলে তার এমপি, তার বিপি বৃদ্ধি পাবে, তার মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট বৃদ্ধি পাবে। হাইড্রোজেন বন্ড ভাঙতে এক্সট্রা তাপের দরকার, ফলে তার মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট বৃদ্ধি পাবে। দিকধর্মিতা বৃদ্ধি পায়। দিকধর্মিতা কি? ওইটা হচ্ছে একটা ম্যাগনেটিজম থেকে আসে। তো এই যে কোনো বন্ড দিকধর্মিতা বৃদ্ধি করে, যে কোনো বন্ড দিকধর্মিতা বৃদ্ধি করে, বন্ড দিকধর্মিতা বৃদ্ধি করে, ফলে দিকধর্মিতা বৃদ্ধি পাবে, ম্যাগনেটিজম থেকে আসে একটা ব্যাপার। এরপর কিলেশন কি? কিলেশন, কিলেশন হচ্ছে অ্যারোমেটিক যৌগের মধ্যে দেখা যায়। অ্যারোমেটিক যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ড আরও একটা বলয় সৃষ্টি করে। অর্থো নাইট্রোফেনলে দেখেছো হাইড্রোজেন বন্ড ওদিকে একটা বলয় সৃষ্টি করেছে, একটা ঋণ তৈরি করেছে। এই যে হাইড্রোজেন বন্ড অ্যারোমেটিক যৌগে আরও কি করে এক্সট্রা একটা ঋণ তৈরি করে, এই ঋণ তৈরি করা বলা হচ্ছে কিলেশন। তাহলে অ্যারোমেটিক যৌগে হাইড্রোজেন বন্ড এক্সট্রা ঋণ তৈরি করে, ঋণ তৈরি করে, এটাই হচ্ছে কিলেশন। তাহলে হাইড্রোজেন বন্ড অ্যারোমেটিক যৌগে এক্সট্রা একটা ঋণ তৈরি করে, এটা হচ্ছে কিলেশন, যেটা আমরা অর্থো নাইট্রোফেনলের ক্ষেত্রে দেখেছি যে আমার এই যে বেনজিন, ফেনল, এইখানে আবার একটা কি হয়েছিল, এখানে আবার একটা ঋণ তৈরি হয়েছিল, এই যে এক্সট্রা একটা ঋণ, এটা আগে ছিল না, এই ঋণটা তৈরি করেছে হাইড্রোজেন বন্ড। তাহলে হাইড্রোজেন বন্ড যে এক্সট্রা একটা ঋণ তৈরি করেছে সেটা হচ্ছে কিলেশন। তাহলে হাইড্রোজেন বন্ড এক্সট্রাভাবে কিলেশন তৈরি করে। আচ্ছা, এরপর হাইড্রোজেন বন্ড থেকে প্রতি বছর 2টো প্রশ্ন হয়।
সেই দুটো প্রশ্ন লিখে দিচ্ছি। সেই দুটো প্রশ্ন আজকে তো আর সময় নেই, সেই দুটো প্রশ্ন আমরা মোটামুটি তোমাদেরকে দেখি কি করা যায়। আগামী ক্লাসে বলবো। আরও দুটি প্রশ্ন লিখে দিচ্ছি, প্রশ্নগুলো লিখে রাখো। হাইড্রোজেন বন্ড থেকে দুটো প্রশ্ন দিচ্ছি, লিখে রাখো। তারপর আগামী ক্লাসে সেই দুটো প্রশ্ন দেখব। একটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস হলো পানি তরল কেন? আরেকটা প্রশ্ন হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বোচ্চ কেন? এই দুইটা ব্যাখ্যা করতে হয় হাইড্রোজেন বন্ড দিয়ে। আগামী ক্লাসে তোমাদেরকে এই দুইটা ব্যাখ্যা দিব হাইড্রোজেন বন্ড দিয়ে। তারপর ভ্যান ডার ওয়ালস বন্ড শুরু করব। তাহলে হাইড্রোজেন সালফাইড গ্যাস হলো পানি তরল কেন, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বোচ্চ কেন, এই দুইটা হাইড্রোজেন বন্ড দিয়ে ব্যাখ্যা করতে দেখিয়ে দিব। আর বাকিগুলো হচ্ছে এইটুকু আর কি। তো আজকের ক্লাসে এইটুকু থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।